তুমি আমাকে যে সুখ দিয়েছ আমি কোনোদিন বলতে পারি না। আমাকে একটু দাও। হায় আল্লাহ, হায় ভগবান, আমার বাবা আমাকে একা রেখেই চলে গেল। এখন আমার বিয়ে সাথে আমাকেই দেখে শুনে করতে হবে। আগামীকাল এই রাজ্যে আমার সম্পূর্ণ সম্ভব হবে। যাদের পছন্দ হয় আসবে, যাদের পছন্দ না হয় চলে যাবে। লক্ষ্মী, তুমি তো চলে গিয়েছো, আমাকে করে রেখেছো একা। হ্যালো হ্যালো, যোগে যুগান্তর পার হয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে আমি বলতে পারছি না। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে তোমার মুখটা যেন আমার চোখের সঙ্গে ভেসে ওঠে। আমি যেন অপলকে দৃষ্টিতে তাকিয়ে থাকি তোমার মুখখানা যেন আমার দেখার জন্য। কেন যে আমি পারছি না, আমি আমার মুখ থেকে আমি বলতে পারছি না কেন। মহারাজের জয় হোক। মন্ত্রী জনবাদর, হঠাৎ করে আপনি এখানে? দয়া করে মার্জনা করুন মহারাজ। পূর্বে আপনাকে যে প্রস্তাবখানা দিয়েছিল মহারাজ, আপনি ভেবেচিন্তে দিয়েছেন মহারাজ? সেই পূর্বে প্রস্তাবের সিদ্ধান্ত আমি পূর্বে দিয়ে ফেলেছি। আমি বাকি জীবনে কোনোদিন দ্বিতীয় ধার গ্রহণ করব না। তবু বলছিলাম মহারাজ, যদি আপনি রানী রাজদক্ষীর সঙ্গে আপনি পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্বিতীয় ধার আপনি গ্রহণ করবেন না, কিন্তু বলেছিলাম কি মহারাজ, আমার কথা নয় মহারাজ, এটা আমার মুখের কথা নয়, ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণের কথা ভেবে। মহারাজ, আমি কোন প্রজাদের মুখের কথা শুনতে চাই না। আমার সিদ্ধান্তেই আমি অটল। মেনে নিয়েছি মহারাজ, প্রজাদের কথা যদি আপনি না ভাবেন সেটা আমি মেনে নিলাম, কিন্তু একটি ভার ভেবে দেখুন মহারাজ, আপনার স্নেহের পুত্র নয়, আপনার দোলালের কথা মহারাজ। না, না, মহারাজ, একটি ভার ভেবে দেখুন মহারাজ। তাই তো দ্বিতীয় ধার আপনি গ্রহণ করলে তাকে মাতৃস্নেহ দিয়ে ওদেরকে মানুষের মতো মানুষ করে তুলবে মহারাজ। না, মন্ত্রী জনবাদর, মহারাজ, প্রয়োজন বোধে আমি আপন দুলালের মাথা সেজে তাদেরকে মাতৃস্নেহ দিয়ে ঘরে তুলব। মহারাজ, তাই তো আপনাকে বলছি মহারাজ, আপনি আমার প্রস্তাবটা একটু ভেবে দেখুন মহারাজ। আমি প্রস্তাবে কোনোদিন স্বীকৃতি দিতে পারি না। আমি কোনোদিন দ্বিতীয় ধার গ্রহণ করব না। মহারাজ, আপনাকে আমি অনেকবার বোঝাতে চেষ্টা করেছি মহারাজ, কিন্তু আপনি একই কথা বলে যাচ্ছেন মহারাজ। তবু আপনাকে বলছে, পুনরায় যদি আপনি দ্বিতীয় ধার গ্রহণ না করেন তাহলে যে আপনার ধর্ম রক্ষা হবে না মহারাজ। ধর্ম ধর্ম ধর্ম, মন্ত্রী জনবাদর, আমি যদি দ্বিতীয় ধার গ্রহণ না করি তাহলে কি আমার ধর্ম রক্ষা হবে না? মহারাজ, আমার ধর্ম রক্ষা হবে না? আগে না মহারাজ, এটাই কি সনাতন ধর্মের বিধান মহারাজ। মহারাজ, মন্ত্রী জনবাদর, হ্যাঁ মহারাজ, আমি আবার দ্বিতীয় ধার গ্রহণ না করলে আমি ধর্ম রক্ষা হবে। মন্ত্রী জনবাদর, মহারাজ, মানব জীবনে যদি তার ধর্মই না থাকে তাহলে কি হবে তার অঙ্গীকার দিয়ে? কোথায় থাকবে তার প্রতিশ্রুতি? আমি শুধু একটাই জানি, ধর্মই হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদ যদি হারিয়ে ফেলে কোনো মূল্য থাকে না। তাই তো আর মহারাজ, আপনার এই সনাতন ধর্মের বিধান কি তাই বলে? তাই বলে মহারাজ, সনাতন ধর্মের বিধানে সেটাই বলে মহারাজ। মন্ত্রী জনবাদর, মহারাজ, আমার তো ধর্ম রক্ষা করতে হবে।
কিছু আমি বলো। কোনোদিন ধর্মকে বিসর্জন দিতে পারি না, আমি ধর্মকে বিসর্জন দিতে পারি না। তাই তো আমি আমার ধর্মকে রক্ষা করার জন্য আমি আমার মহারাজের জয় হোক। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ মহারাজ বলুন বলুন মহারাজ, তবে আমি ভাবছি, কি ভাবছেন মহারাজ? আমি ভাবছি ব্যাটারি পরিবর্তন করেন। আমি ভাবছি এই বৃদ্ধ বয়সে এ দিবি আমার হাতে তুলে বরমাল্য, যেই বরমাল্য আমার গলায় পরিধান করে আমি আমার দ্বিতীয় ধার গ্রহণ করব, ধরে রাখতে চাই। কে দিবি আমার গলায় বরমাল্য? মহারাজ সম্পূর্ণভাবে নিশ্চিন্ত থাকুন মহারাজ, সে অবস্থা করা আছে মহারাজ। আছে হ্যাঁ মহারাজ। আছে মন্ত্রী জং আগামী শুক্রবার দিন আগামী শুক্রবার দিন অজয় রাজ দরবারে অজয় রাজ দরবারে অজয় রাজের একমাত্র কন্যা অজয় রাজের স্বয়ংবর সভা মহারাজ। তারপর সেই স্বয়ংবর সভায় আমি আর আপনি ওখানে গিয়ে যোগদান করি। হাসছেন কেন মহারাজ? আপনার কথা শুনে কেন? আমি আর আপনি যদি চলে যাই স্বয়ংবর সভায় দ্বিতীয় অধ্যায় গ্রহণ করলেন, আর সে কথা যদি সেনাপতি মীর কাসেমে শুনতে পারে, আমার এই সমস্ত বোর ধর্ম মধ্যে একটা বিদ্বেষী আগুন। মহারাজ ভুল, তাহলে সে ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ। মীর কাসেমকে এই মুহূর্তে ডেকে এনে আপনি মীর কাসেমকে বলুন আপনি শিকারে যাবেন। তারপর শিকারের ছলনা করে ধনপতি রাজা তার সঙ্গে মীর জং বাহাদুর ওই স্বয়ংবর সবাইকে যোগদান করবো মহারাজ। উত্তম যুক্তি আপনি দিয়েছেন। হঠাৎ ছিলাম সেনাগারে বিশ্রামে, হঠাৎ সেনাপতি মীর কাসেমের দরবারে ডাক করলো কেন? তবে কি মহারাজের সঙ্গে কারো যুদ্ধ বেঁধেছে? ভয় নেই মহারাজ, ভয় নেই। এই মীর কাসেম আসছে, যত বিপদে আসুক না কেন আমি অস্ত্র হাতে ছুটে যাবো, জীবন দিয়ে এই ধর্মপূর্ণ প্রসাদ রক্ষা করবো। আদেশ করুন মহারাজ। বলুন মহারাজ, কার সঙ্গে যুদ্ধ বেঁধেছে? এই মুহূর্তে ছোট্ট সমান্তরে যাওয়া বের করবো, যেমন করে হোক এই যুদ্ধ আমি জয়লাভ করবো। সালামের কাসেমে যুদ্ধ কারো সঙ্গে বেঁধেনি, তবে যুদ্ধ বেঁধেছে কার সঙ্গে জানেন? কার সঙ্গে? যুদ্ধ বেঁধেছে আমার আত্মার সঙ্গে। আপনার আত্মার সঙ্গে? হ্যাঁ। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না মহারাজ, একটিবার খুলে বলুন এই কথার অর্থ কি? তাহলে শুনুন, আমার পাশে যে দাঁড়িয়ে ছিল আমার সহধর্মিনী রানী রাজলক্ষ্মী, আমাকে একা পেলে যখন চলে যায় হ্যাঁ মহারাজ। সেদিন থেকে আমার আত্মার শান্তি পাচ্ছে না। কিছু হয়েছে না, চুপ করে বসে থাকে। তাই তো আমি ভাবছি মহারাজ রানী রাজলক্ষ্মী যখন আমাকে পেরে চলে গিয়েছে, তখন থেকে আমি আমার আত্মার শান্তি পাচ্ছি না। আমি যেন আমার মনে যে অশান্তি বিরাজ করেছে, এই শান্তি জীবন যাপন করার জন্য আমি দুদিনের জন্য শিকার করতে যাব। শিকারে যাবেন, এই যে আনন্দের কথা মহারাজ। তাহলে আমি আর এক মত বিলম্ব না করে এই মুহূর্তে আমি শিকারের আয়োজন করছি। শিকারে যাব আমি ঠিকই, তবে আমার সঙ্গে কিন্তু যাবে কে? মহারাজ, আমি কি একটিবার জানতে পারি আপনার সঙ্গে কে শিকারে যাচ্ছে? আমার সঙ্গে শিকারে যাবে মন্ত্রী জং বাহাদুর। আপনি বলছেন আমি মহারাজ, যাবো। আমি তো জানি রাজার সঙ্গে শিকার করতে যাই রাজ্যের সেনাপতি, তার আগে আপনার সঙ্গে শিকার করতে যাবে মন্ত্রী জং বাহাদুর। সেই কথা আমিও জানি শিবাচালামীর কাসেম, তবে ভাবছি কি ভাবছেন? আমি যদি শিকারে চলে যাই তাহলে আমার এই সিংহাসন থাকবে রক্ষিত। আমার বর্তমানে আপনি ছাড়া
আমি আর কাউকে বিশ্বাস করতে পারিনি। মহারাজ, আমি কি পারবো এই বিশাল রাজ্যটাকে পরিচালনা করতে? পারবেন সে বিশ্বাস আমার আছে। আছে। তাই তো আপনার হাতে তুলে দিয়ে সিংহাসনে চলে যাব আমি শিকার খেলতে। দুদিন বাদে আবার দখলে ফিরে আসবো আমি আবার। বেশ মহারাজ, তাহলে আমি আর এখানে এক মুহূর্ত বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি আপনার শিকারের আয়োজন করে দিচ্ছি। কিন্তু মহারাজ, বলো। আপনার আদেশ পেলে শিকারে যাবার পূর্বে মন্ত্রী জং বাহাদুরকে আমি দুটো কথা বলে যেতে চাই। কি বলতে চাও? বলো প্রধানমন্ত্রী জং বাহাদুর, আপনি শিকারে যাচ্ছেন মহারাজকে নিয়ে, সেই ভালো কথা, কিন্তু শিকারের নাম করে যদি মহারাজকে আবার কোনো তৃতীয় দ্বার গ্রহণ করার চেষ্টা করুন, তাহলে মনে রাখবেন আকাশ বাতাস 33 কোটি জগৎ আপনাকে ক্ষমা করবে, এই রাজ্যের প্রজা আপনাকে ক্ষমা করবে, কিন্তু আমার ইচ্ছা এই কোনো দিন আপনাকে ক্ষমা করবে না। মহারাজ, মীর কাসেম যে কথা বলে গিয়েছে এতে কোনো আপত্তিকর মনে করেন নাই? মহারাজ, হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নয়। শিব সালামীর কাশেমের কথাই আমি কিছুই মনে করিনি মহারাজ। চলুন, হ্যাঁ, আমরা স্বয়ং সবার উদ্দেশ্যে যাত্রা করে গিয়ে আসুন আমার সঙ্গে। ও এতদিনে ওই বৃদ্ধ পোকা রাজাটা মন্ত্রী জং বাহাদুরের নতুন নাটকে পা মারিয়েছে। আমাকে তুমি অপমান করেছিলে, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি মানবতীকে দ্বিতীয় ধার গ্রহণ করাবো। তাই তো আমার সেই প্রতিশোধের আজ পালা এসেছে। মাগো, সহায় থেকো মা। মন্ত্রী জং বাহাদুর, আমি যদি আমার কাজে আমি কামিয়াবি হতে পারি মা, তোমার নামে আমি পাঠা বলে দেবো মা। আর জিজ্ঞাসা করে আসবে, আমি তো জানি ঘোষণা দিয়েছে সকল দেশে রাজা বাদশাহ রাজপুত্ররা এখানে উপস্থিত থাকবে। হয়তো আপনারা কোথাও কোনো দেশে রাজা বাদশাহ হবে, শুধু আমার পরিচয়টা আপনি জেনে রাখেন। আমি আছি এই ধর্মপুরী রাজাধিরাজ রাজা ধনপতি মহারাজ। উনি হচ্ছে আমার মন্ত্রী মহাশয়। মহারাজ, তবে আপনি একটু শান্ত হয়ে বসুন, স্বয়ং ওদের সঙ্গে আমি পরিচয়টা করে নিই। আচ্ছা, ঠিক আছে রাজা মহাশয়, আপনি আপনার সিংহাসনটা 2 হাত পিছনে নেন। তার মনটাও এত সুন্দরই ছিল, আমার যে মনটা ভরে গেল প্রাসাদটা দেখে। কি হয়েছে মহারাজ? দেখছি ঘুরে ঘুরে। আমার কিছু হয়নি, হয়েছে তোমার।
অপলক দৃষ্টিতে তাকিয়ে যে মহলটি দেখেছ, এত সুন্দর করে সাজিয়ে রেখে কে সাজিয়েছে? বলুন মহারাজ। সে হচ্ছে আমার এই বলো রানী, রানী রাজলক্ষ্মী। আমি আপনাকে জেনে শুনে কষ্ট দিতে চাই না মহারাজ। ছোট রানী, সে আমাকে না একা রেখে সে চলে গিয়েছিল কেন পরপারে। মহারাজ? এখন তো আমি আছি আপনার পাশে। হ্যাঁ, তার পরিবে তার দুটি রত্ন রেখে গিয়েছে আমার কাছে। এসে আমারই সন্তান দুজন আপন। ওনার দুলাল, তারা কোথায়? তারা এখন মাস্টারের বাড়িতে থেকে লেখাপড়া করছে। মাস্টার বাড়িতে কেন থাকবে? তার মা পাশাতে ফিরে চলে এসেছে। আমার সন্তানেরা আমার কাছেই থাকবে মহারাজ। তুমি পারবে ছোট রানী, তুমি পারবে আমার মাতৃহারা সন্তান আপনার দুলালকে মাতৃ স্নেহ দিয়ে ভালোবাসতে? আমি কৃষ্ণ কসম খেয়ে বলছি মহারাজ, মেয়ের জাত মায়ের জাতি হয়। আমি এই প্রাসাদে যখন এসেছি ওই আপন দুলালের মা হয়েই এসেছি মহারাজ। আমি আপন দুলালকে দেখতে চাই মহারাজ। তুমি মা? হ্যাঁ মহারাজ। তুমি মা হয়ে গেছো? তুমি কি পারবে ছোট রানী আমার সেই সন্তান মাতৃহারা দুটো সন্তান রয়েছে, সেই সন্তান দুটোকে তোমার পক্ষে তুমি কি পারবে তাদেরকে নিয়ে আনন্দের হাসি আসতে? তুমি কি পারবে তাদেরকে মাতৃ স্নেহ দিয়ে তাদেরকে তুমি ঘুরিয়ে ধরে রাখতে? আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেমন আপন দুলালের মা হয়ে এই প্রাসাদে থাকতে পারি। রানী, আমি ধর্মপুরী রাজাধিরাজ তোমার সঙ্গে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই। আমি এই মুহূর্তে আপনার দুলালকে মাস্টার বাড়ি থেকে এনে তুলে দেব আমি তোমার হাতে। তুমি যদি তাদেরকে নিয়ে আনন্দের হাসি আসতে পারো, তুমি যদি তাদেরকে নিয়ে বক্ষে ধারণ করতে পারো, তুমি যদি তাদেরকে মাতৃস্নেহ দিয়ে মানুষ করতে পারো, তাহলে তোমার স্থান কোথায় হবে জানো? কোথায় মহারাজ? তোমার স্থান হবে রানী এই ধর্মপুর রাজাধিরাজ রাজা ধনপতি। তোমার স্থান হবে আমার এই ছোট্ট একটা হৃদয় মন্দিরে বাসা করে দেব। তুমি আজীবনে থাকবে আমার বুকের মধ্যে। ঠিক আছে, আর বিলম্ব নয়, আর চোখের জল নয়, এই মুহূর্তে আমি আনন্দের হাসি আসবো। আর আর তোমার মনের ইচ্ছা পূরণের জন্য মনে দুলাকে নিয়ে আসার ব্যবস্থা করবো। হঠাৎ রাজত্বপুর থেকে মীর কাসেমের ডাক পড়েছে কেন? তবে কি মহারাজ শিকার থেকে ফিরে এসেছে? ভয় নেই মহারাজ, আমি আসছি মহারাজ। আমার পাশে যাকে দেখতে পাচ্ছ সে নারী নয়, সে হচ্ছে আমার এই ধর্মপুরী রাজাধিরাজ রাজা ধনপতির ছোট রানী। কি বলছেন মহারাজ? আপনার কি মনে পড়ে একদিন এই রাজত্বপুরে দাঁড়িয়ে রানী রাজলক্ষ্মীর কাছে প্রতিজ্ঞা করে বলেছিলেন রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পর আপনি আর কোনোদিন দীর্ঘকাল জল করবেন না? আমি করেছিলাম ঠিকই, যখন গিয়েছিলাম আমি শিকারে, লেগেছিল জল পিপাসা, নিবারের জন্য ছুটে গিয়েছিলাম অজয় রাজকন্যার সঙ্গে। আর আপনি বলতে চান যে সবার বর মাল এসে পড়লো আপনার গলায়, কিন্তু মহারাজ তার পূর্বে কি আপনার একটি বার মনে পড়লো না? একটি বার কি মনে পড়লো না আপনার সেই ছোট্ট আপনার দুলালের কথা? একটি বার কি মনে পড়লো না আপনার প্রতিশ্রুতির কথা? সব মনে আছে। পরিস্থিতির মোকাবেলা ভগবানের কৃপায় বরমাল্য গলায় পড়েছে। আর আমার এই ছোট রানী
প্রাসাদে আসতে না আসতে সবই কিছু জেনে গিয়েছে, আর বলেছে কি বলেছে? আপনার দুলালকে মাস্টারের বাড়ি থেকে এনে ছোট রানীর হাতে অর্পণ। আপনার সম্মুখে দাঁড়িয়ে রানী রাজলক্ষ্মী মৃত্যুর শয্যায় তার দুটি সন্তান আপনার দুলালকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, ভাই মীর কাসেম, তুমি আপনার দুলালকে মানুষের মতো মানুষ করবে। তাই তো এখন পর্যন্ত আমি আপনার দুলালকে মানুষ করতে পারিনি। ছোট রানী যখন প্রাসাদে এসেছে, ছোট রানী নিজেই তাকে মাতৃস্নেহ দিয়ে মানুষ করবে। কেন মীর কাসেম আলী ভাই, আমি কি আপন দুলালের মা হতে পারবো না? মা, সত্যি কি আপনি মা হয়ে প্রাসাদে এসেছেন? সত্যি কি পারতেন যেমনি ভাবে রানী রাজলক্ষ্মী আপনার দুলালকে বুকে জড়িয়ে রাখতো, আপনি কি পারবেন রানী রাজলক্ষ্মীর দুটি সন্তান আপনার দুলালকে আপনার বুকে টেনে নিতে? ভগবানের কসম খেয়ে বলছি সেনাপতি, আমি আপন দুলালের মা হতে কেন পারবো না? আমি মা হয়ে যখন এসেছি, আমি মা হয়ে দেখিয়ে ছাড়বো। বেশ, তাই যদি হয়ে থাকে তাহলে মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম আপনাকে দূর থেকে জানাবে সত্তর হাজারো হাজার সালাম সালাম সালাম। আর যদি মা নাম দিয়ে বিবাদার কাজ করার চেষ্টা করুন, তাহলে মনে রাখবেন আমার রাজ আপনাকে ক্ষমা করবে। এই রাজ্যে তিনি প্রজ আপনাকে ক্ষমা করবে, 33 কোটি দেবত আপনাকে ক্ষমা করবে। তাই প্রত্যেক লোকের হাত থেকে কোনোদিন আপনি রেহাই পাবেন না। অনেক মহারাজ, আমাকে কিন্তু অপমান করা হলো মহারাজ। প্রথম রজনীতে তো সবই কথাই তোমাকে বলেছিল, কিন্তু একটি কথাই শুধু বলিনি। সেই কথাটি হচ্ছে আমার সেনানায়ক, যার সাথে রয়েছে আমার আত্মার সম্পর্ক। সে কাজে কাজে শুধু অন্যের প্রতিবাদ করতে জানে। তাই তো সেনানায়কের কথায় তুমি কিছু মনে করো না লোক? না মহারাজ, আমি কিছু মনে করি না। তাহলে এখানে আর নয়, চলো তোমার এখন অন্তঃপুরে হ্যাঁ বিশ্রামাগারে চলে যায়। আমার খুব ক্লান্ত লাগছে মহারাজ। হ্যাঁ রানী, তোমাকে না পেয়ে আমার অতীতের যত জ্বালা যন্ত্রণা ছিল মন থেকে সবে মুছে গিয়েছে। মহারাজ, আপন দুলাল, তোমাদের লেখাপড়া করতে করতে ক্লান্ত হয়ে পড়েছ গুরুদেব, যে কাকামণি যে চলে গেল গুরুদেব, আর তো কোনোদিন সে ফিরে আসলো না গুরুদেব। আসবে অবশ্যই 2-1 দিনের ভিতরে আমার বন্ধু মীর কাসেম এসে পড়বে। এই তো মীর কাসেম এসে পড়েছে, আমার বন্ধু মীর কাসেম। কাকা, আপনি এসেছেন কাকা? হেরি আপন, হ্যাঁ, কেমন আছো বন্ধু? ভালো নই বন্ধু, ভালো নই। তোমার মুখখানে যে আবার ঝড় উঠেছে। কি হয়েছে? শুনতে চাও বন্ধু, শুনতে চাও? তাহলে শোনাও। মহারাজ, মহারাজ, মহারাজ আমার তীর্থদান। ভগবানের কথা শোনার পূর্বে কেন আমার মৃত্যু হলো না মীর কাসেম? তুমি আমাকে কি কথা শোনালে? এই যে আমি সইতে পারছি না মীর কাসেম, আমি যে সইতে পারছি না। তুমি কোথায় ছিলে? বন্ধু, শিকারের নাম করে মন্ত্রী জং বাহাদুর হয়ে আবার মহারাজকে তীর্থদান গ্রহণ করে দিয়েছে। তাই তো ছোট নে আসতে না আসতে আমাকে ডেকে পাঠিয়েছে আপনার দুলালকে দেখতে চায়। দেখতে চাই, দেখতে চাই বন্ধু।
কিন্তু বন্ধু আমি আপনার দুলালকে মাত্র দুদিনের জন্য নিয়ে যাব, আবার দুদিন পর আমি আপন দুলালকে তোমার বুকে ফিরিয়ে দেব। আমি কেমন করে মাতৃহারা দুটি শিশুকে সৎ মায়ের হাতে তুলে দিব বন্ধু, এটা আমি বিশ্বাস করতে পারছি না। তুমি কি নিয়ে আসবে না না আসবে? আমি যে কথা দিয়েছি বন্ধু, ওরে আপন কথা। ওরে দুলাল, এই মুহূর্তে তোদের গুরুদেবের কাছ থেকে তোরা বিদায় চেয়ে নে। হায় বিদায় দেবে তাই দেন গুরু আমরা তোমায় রে। ও হায় গো তোমাকে দেখতে যাবো গুরু আমরা দুটি ভাই গো, আমরা দুটি ভাই গুরুদেব। আমার যে ভয় হচ্ছে রে আপন হায় আশীর্বাদ করবেন গুরু দিয়া চরণ ধুলি। ও হায় গো তোমাকে দেখা যেন গুরু ফিরে আসতে পারি গো, ফিরে আসতে পারি। গুরুদেব, আপন দুলাল, গুরুদেব, দুলাল, আমি তোদেরকে ছেড়ে কেমন করে থাকবো রে আপন দুলাল? অনেকদিন হয় তোরা আমাদের বাড়িতে আসিয়াছিস, কিন্তু তোদের সঙ্গে যে আমার মায়া হয়ে গেছে রে আপন দুলাল। গুরুদেব, আপন গুরুদেব, আপন এই বিদায় লগ্নে আমি তোকে কি দিয়ে বিদায় দিব রে আপন দুলাল? এই যে আমার গুরুর দেওয়া একখানা চাদর আমি তোমাকে পরিয়ে দিলাম রে আপন। একই দুলাল, তুই এমন করে দাঁড়িয়ে আছিস কেন? তুই কি আমার কাছে রাগ করেছিস? দাদাকে চাদর দিয়ে আমাকে কি দিয়েছ? তোমাকে আমি এমন একটি জিনিস দেবো যা এই পৃথিবীতে কেউ কাকে দেয়নি। আমার অন্তরের ভালোবাসা তোমাকে দেব দুলাল, তুমি দাঁড়াও, আমি তোমাকে দিচ্ছি। ওরে আপন ওরে দুলাল, আর বিলম্ব নয়, চলে আয়। আয় চলুন কাকা। বন্ধুমির কাছে বন্ধু আমি আজ আপনার দুলালকে নিয়ে যাচ্ছি, কিন্তু প্রাসাদে গিয়ে যদি আপনার দুলালকে নিয়ে কোনো বিপদের সম্মুখীন হই, তাহলে তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে সাহায্য করবে। হে আল্লাহ, আমি কথা দিলাম ঠাকুরের নামে শপথ করে বলছি বন্ধু, আমি তোমাকে আমার জীবন দিয়ে রক্ষা করবো বন্ধু। বেশ, তাহলে এবার আসি বন্ধু। যদি তোমার এই বন্ধু মনের অজান্তে তোমার কাছে কোনোদিন কখনো কোনো ভুল করে থাকে, তাহলে বিদায় লোককে এই হতভাগ্য বন্ধুকে তুমি ক্ষমা করে দিও বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দিও। ওগো ঠাকুর, আপন দুলাল যে চলে গেল, এখন আমি কেমন করে থাকবো ঠাকুর? মাতৃহারা দুটি শিশু, তুমি ঠাকুর তাদের সহায় হইও, তুমি তাদেরকে দেখে রেখো ঠাকুর, তুমি তাদেরকে দেখে। দুলাল, ওরে দুলাল ভাই আমার ভাই। দাদা আমি কথা শুনবো না, আমি মায়ের কাছে থাকবো। শুন রে দুলাল, তুই এখন বড় হয়েছিস, মায়ের কাছে যাওয়া তোর সম্ভব না। আস্তে লেখাপড়া করে তোকে অনেক বড় হতে হবে, তুই কথাটা বুঝ ভাই।
তোকে আমি গুরুদের কাছে নিয়ে যাব। বাইরে তুমি হবে রাজা, বাইরে তুমি হবে রাজা, আমি হব তোমার রাজা। শুধু তুমি রাজা তুমি, শুধু তুমি রাজা তুমি, আমি বাইরে রাজা হবে তুমি। বাইরে রাজা হবে তুমি, বাইরে রাজা হবে তুমি, আমি হব সেনাপতি, বাইরে রাজা হবে তুমি। তুমি রাজা? না না দুলাল, তুই ছোট ভাই, তুই হবে রাজা আর আমি হব তোর রানী সেনাপতি। না দুলাল, না না দুলাল, তুই রাজা হবে। না তুমি রাজা। না দুলাল, এই, তুই দাঁড়া, রাজা দাঁড়া, হবে। দাঁড়া, 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 দাঁড়া। তোমরা তর্ক করছো কেন? হ্যাঁ কাকা, দেখুন কাকা, দুলাল হবে পরিচিত, দুলাল হবে এই রাজ্যের রাজা আর আমি হব তার প্রধান সেনাপতি। আপন এসে পড়া, আপন রাজা হবে, আমি সেনাপতি হব। বুঝতে পেরেছি, তোরা একজন রাজা হচ্ছিস আর একজন সেনাপতি হচ্ছিস, কিন্তু রাজা সেনাপতি মশাই রাজকার্য পরিচালনা করতে হতে যুদ্ধের প্রয়োজন। এখনো তো তোমরা কেউ যুদ্ধ শিখনি, তাহলে কে হবে রাজা আর কে হবে সেনাপতি? হ্যাঁ কাকা, আপনি আমাদেরকে যুদ্ধ শিক্ষা দেন। বেশ, তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিচ্ছি। এই কে আছিস? ওখানে তোর ভাই দুলাল, তুমি এখানে দাঁড়িয়ে দেখো, আগে আপন যখন বড়, আপনকে আগে শিখতে দাও।
আমাকে হারিয়ে দিয়েছে, এবার কিন্তু তোমার পালা। ঠিক আছে কাকা। আমাকে করতে হবে। দেখলে আপন, দুলাল আমাকে হারিয়ে দিয়েছে। এবার আমার কথা শোনো, তোমরা দুবাইয়ের মধ্যে প্রতিযোগিতা হবে, যে জয় হবে সে হবে রাজ্যের প্রধান সেনাপতি, আর যে হেরে যাবে সে হবে রাজ্যের রাজা। ঠিক আছে কাকামণি। রেডি, 1 2 3। চলো আপন, দেখলেন না কাকা, তুমি যদি যুদ্ধ করতে ভয় পাও তাহলে রাজা সেজে বসে থাকো। না কাকা। বেশ, তাহলে উঠাও অস্ত্র। 1 2 3। তবে দুলাল, এই যে আপনের হাত কিন্তু কেটে দিয়েছ। ঠিক আছে দুলাল, তোকে আমি ক্ষমা করে দিলাম। আপন দুলাল, এবার তোমাদের রাজকার্য কিভাবে পরিচালনা করতে হয় তা কিন্তু তোমাদের শিখতে হবে। এই কে আছিস? তারপর তুমি মস্তদে বসে বলবে, কে আছিস? সেনাপতি মশাইকে রাজ দরবারে পাঠিয়ে দে। তুমি ডাক দাও। এই কে আছিস? সেনাপতি মহাশয়কে এই দরবারে পাঠিয়ে দে। আদেশ এবার তুমি বলবে, যাও অমুক রাজ্যের সঙ্গে আমার যুদ্ধ বেড়েছে, সৈন্য সমন্তলে ঝাঁপিয়ে পড়ো। যাও সেনাপতি মহাশয়। বুঝতে পেরেছি, তোমাদের যুদ্ধ করতে করতে ক্ষুধা পেয়ে গেছে, তাই না? এবার চলো, তোমাদেরকে আমি খেতে দেবো। চলো এই মুহূর্তে আমার সঙ্গে। আজ অনেক দিন হয় আমার হরিণীর মাংস খেতে ইচ্ছে করছে মহারাজ। আমি হরিণীর মাংস হ্যালো, ঠিক আছে রানী, তোমার যখন হরিণের মাংস খেতে ইচ্ছে হচ্ছে, তোমার একটি মনের ইচ্ছে আমি পূরণ করতে পারবো না? তুমি তো সারাক্ষণই আমার মনের ইচ্ছা পূরণ করে থাকো। তাহলে আমি এই মুহূর্তে তোমার মনের ইচ্ছা পূরণের জন্য আমি হরিণের শিকার করে নিয়ে আপনি কেন যাবেন হরিণ শিকার করিতে? ওরে আনন্দ আপন দুলাল, হরিণের শিকার করতে হলে যে অস্ত্রবিদ্যা পারদর্শী হতে হয়। তোরা কি পারবে? কাকামণি আমাকে যুদ্ধবিদ্যা শিখিয়ে দিয়েছে। তাই নাকি দুলাল? কাকা। তুমি কি যুদ্ধ শিখেছ? দেখেছ রানী? ঠিক আছে, তোরা যদি যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে থাকিস তাহলে আমি আর কেন যাব? তোরা দুবাই মিলে যাবে তোদের ছোট মায়ের জন্য হরিণের শিকার করে নিয়ে আসতে। এই কে আছে? তীর্থখানা নিয়ে আয়। হ্যাঁ, দেখেছো রানী, তোমার মনের ইচ্ছা পূরণের জন্য আমার ছেলেটা গিয়েছে হরিণের শিকার করতে।
কিন্তু তোমার কাছেও আমার একটি কথা আছে। আমার মনের ইচ্ছা পূরণের জন্য তুমি থাকবে আমার কাছে। দাদা আমি কোথায়? আমি আজ আর সহ্য করতে পারছি না। ও ঠাকুর, আমাকে একটু জল দাও। আমার একটা জল পিপাসে, আমার যে বুকটা কাঁপছে, কাতর হয়েছে। দাদা আমাকে একটু জল দাও। ওরে আনন্দের দুলাল, ওই বলো মাঝে কোথায় পাবো জল? আচ্ছা, ওই যে সামনে একটি মায়ের খালি মন্দির দেখা যাচ্ছে, আমি দেখি জল ধর্জনের ব্যবস্থা করা যায় কিনা। বেশ, আমি না আসা পর্যন্ত তুই কোথাও যাস নেই দুলাল। চল ভাই, আমি তোর জন্য জলের ব্যবস্থা করেছি। বেশ, চলো দাদা। পান, এই চাদরখানা কোথা থেকে আসলো? এই চাদরখানা যেন খুব চেনা চেনা লাগছে। আর সর্বনাশ হয়ে গেছে ভগবান। মহারাজের আপনের গায়ে চাদর আমার শরীরের উপরে। এই উঠো, উঠো। আরে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ তোমার হয়েছে? হ্যালো, আরে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হচ্ছে? আরে বলো না, তুমি তাড়াতাড়ি বলো না। আরে মহারাজের ছেলে আছে না আপন? আপন? আমার তোমার কেউ আছে নাকি? আরে সেই আপন না, কোন আপন? ধনপতি রাজা বড় ছেলে আপন। আরে শোনো, শোনো, শোনো। এই, এখন তুমি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, চলে যাও, আমার খুব বিপদ এখন। চলে যাও, চলে যাও। এই বিপদের সময় থাকবো না, সমস্যা। যাও, 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 চলে যাও। হায় ভগবান, আমি যেই বিপদে পড়েছি, এই বিপদ থেকে যে কেউ আমাকে উদ্ধার করবে, আমি সেই মানুষকে খুঁজে পাচ্ছি না। ভগবান আমাকে মুক্ত করো, ভগবান আমাকে মুক্ত করো। মন্ত্রী মশাই, আপনি এখানে? আমি মাঝে মাঝে এমন একটি সময়ে আসি, চিন্তার কোনো কারণ নেই। এই বিপদ থেকে আমি রক্ষা করবো আপনাকে। বিপদ? কোথায় বিপদ? আহ, আমি কিছুই বুঝতে পারছি না। লৌকো চুরির কোনো কারণ নেই। মাথা আমার গরম হয় নাই। এই ছোপের আড়ালে দাঁড়িয়ে আমি সব কিছু শুনেছি, তাহলে মন্ত্রী মশাই, সেই সঙ্গে সবকিছু দেখেছিও। আমি কি করতে পারি মন্ত্রী মশাই? আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন মন্ত্রী মশাই। বিনিময়ে আপনি যা চান তাই পাবেন। সত্যি নাকি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। সব কিছু একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। বলুন এখন আমি কি করতে পারি? আচ্ছা, আমি একেবারে স্পষ্টবাদী লোক, অতএব সব কিছু আমি পরিষ্কার করে নিতে চাই। আজকে এই বিপদে আপনাকে সাহায্য করব, কি লাভ আমার হবে যদি আর একটু আমাকে বুঝিয়ে বলতেন। আমি
আমি বলছি কি মহারাজ দুই ছেলে আছে, সে বুড়ো হয়ে গেছে, তার সাথে আমার সাথে মানায় না। এখন আমার একটা ইয়াং ছেলে দরকার, বুঝেন না? তাই আপনি আমাকে রক্ষা করলে আপনি আমার দিয়ে যা চাবেন তাই আমি দেব। এটা ভেঙে বলা থাকবে না, আমি বুঝতে পেরেছি। মনে থাকবে? অবশ্যই, কালিমা দিব্যি খেয়ে বলছি, আমার মনে থাকবে। এভাবে বললে হবে না, কিভাবে বলতে হবে? আমাকে ছুঁয়ে বলতে হবে। ঠিক আছে, আমি আপনাকে ছুঁয়ে বললাম, আমি কখনো আপনাকে ব্যথাও দিব না, কষ্টও দিব না। সত্যি? সত্যি সত্যি সত্যি। তাহলে চিন্তার আর কোনো কারণ নেই। আমি ওই পাহাড়ে লুকিয়ে থাকবো, আপনি মাতার কেশ এলোমেলো করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবেন। তারপর আপনার চিৎকার শুনে ওই বৃত্ত পোকা রাজাটা পাগলের মতো ছুটে আসবে, এসে বলবে কি হয়েছে রানী। কি বলতে হবে আমার? বলবেন আমাকে তুমি স্পর্শ করবে না, আমি যে অচুষি হয়ে গেছি, আমি অপবিত্র। প্রশ্ন করবে কিন্তু কেন? আপনি বলবেন তোমার লম্পট দুটি ছেলে আমার মন্দিরে ঢুকেছে। তখন আপনাকে প্রশ্ন করবে মায়ের মন্দিরে ছেলে ঢুকেছে, এখানে সমস্যা কোথায়? আপনি বলবেন আছে, ওরা মায়ের দাবি নিয়ে এখানে ঢুকেনি, ওরা এখানে ঢুকে আমাকে জড়িয়ে ধরে জোর করে আমার কাছে চেয়েছে তারা প্রেম ভিক্ষা। এই বলতে হবে? জানি। তখন বলবেন আমি বিশ্বাস করি না তোমার কথা। আপনি বলবেন জানি কেউ আমার কথা বিশ্বাস করবে না, সেই সুবাদে আমি উপযুক্ত প্রমাণের। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি সেটাই করব। প্রমাণ যখন সে দেখতে চাইবে তখন উপযুক্ত প্রমাণ খানা তার দুটি চোখের সামনে আপনি পরিষ্কার করে ধরে ধরবেন। ঠিক আছে, আমি তাই বিলম্ব করছি। করা ঠিক হবে না। না না, বিলম্ব করবো না, বিলম্ব হলে সময় শেষ হয়ে যাবে। তাহলে আপনার ভালোবাসাটা আর আমার ভালোবাসাটা হবে না। ঠিক আছে, যান। প্রতিশ্রুতিটা ভুলবো না, মনে থাকবে। কাছে বললে মনে হয় বললাম তো মনে থাকবে। আমাকে কোথায় আছে? আমাকে বাঁচাও! বাগানে মন্দিরের ছোট রানীর কণ্ঠে চিৎকারে শুনতে পাচ্ছি কেন? সে তো বাগানে বাড়িতে চিৎকার এগানোর কথা না, হাসি তামসায় তার দিন কাটি যাবে। এই মুহূর্তে আমি যাব বাগানে মন্দিরে, সেখানে যাব ছোট রানীর কাছে জানবো আর কি হয়েছে। ছোট রানী! না না, তুমি আমাকে ছুবে না। ছোট রানী? না না না, তুমি আমাকে ছুবে না। কেন রানী, কি হয়েছে তোমার? বাবা, আমি যে অসুস্থ হয়ে গেছি। আহ! এ কথা বলো না রানী, বলো তোমার কি হয়েছে? কেন আমাকে বিয়ে করেছিলেন আপনি এই বৃদ্ধ বয়সে? শোনো রানী, এতদিনে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আর বৃদ্ধ হয়েছি তাতে কি হয়েছে? অনেক কিছু হয়েছে। আপনি যদি একটু সন্তান রেখে আমাকে বিয়ে করেছেন, সেটা কি আপনার মাথায় জ্ঞান ছিল? শোনো রানী, কেন কি হয়েছে? আমার ছেলে সন্তান আছে, তাতে অপরাধ কি? সে জঘন্য অপরাধ করেছে, আমার বাগান বাড়িতে এসেছে। এত বড় অপরাধের কি আছে? ছেলে তো তার মায়ের কাছে যেতেই পারে। সে যে মায়ের অধিকার নিয়ে আসেনি মহারাজ, তাহলে সে এসেছিল আমার কাছে। তোমার কাছে? তোমার কাছে কি চেয়েছিল? আমার কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা। কি মহারাজ, আশ্চর্য হয়ে গেলেন? আশ্চর্য হওয়ার কথাই মহারাজ।
তুমি তুমি যে কথাটা বলেছ ওটা কি আমি বাস্তবে শুনতে পাচ্ছি না আমি স্বপ্নে দেখতে পাচ্ছি? আমি জানি ধনপতি রাজা তুমি কিছুতেই বিশ্বাস করবে না, তার জন্য যে আমি প্রমাণ আমার হাতে রেখে দিয়েছি। প্রমাণ ছেলে তার মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা, আর তার প্রমাণ আছে তোমার কাছে। পারবে পারবে তুমি আমাকে দেখাতে? অবশ্যই দেখাতে পারবো। তাহলে আমি দেখতে চাই তোমার কাছে কি প্রমাণ আছে। সে আমার বাগান বাড়িতে এসেছিল, আমি মনে করেছি যে আমার ছেলে, আমি তার মা, কিন্তু আপনার ছেলে আমাকে মা বলে ইজ্জত করেনি, সম্মান করেনি। তারপর সে সে আমার কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা। তারপর? আর যখন আমি এই কথা রাজি না হই, সে আমাকে খুব জোর করে। তারপর তারপর আমার জীবন বাঁচানোর জন্য চিৎকার করি, কেউ আসেন আমার চিৎকার শুনে এই বাগান তারপর কি বাড়িতে। হয়েছে? পালিয়ে যেতে ছিল। তুমি যে পালিয়ে যেতে চেয়েছিল তখন আমি কিছুই করতে পারিনি, তখন এই পিছন থেকে এই প্রমাণখানা রেখে দিয়েছি। এই দেখো। চাদর, এই চাদর তো দিয়েছিল শিক্ষা করো আপনকে বিদায় লগ্নে যেদিন ওর প্রমাণ হলো কি করে? আমি তো রানী বিশ্বাস করতে পারি না। আমার মন বলছে এই চাদরের মধ্যে কোনো গুপ্ত রহস্য রয়েছে, সেই গুপ্ত রহস্যের চক্রান্ত করেছে। ধনপতি রাজা, আহ? তোমার কথা শুনে যে আমার খুব হাসি পাচ্ছে। একই রানী একটা মেয়ে ইজ্জত কখনো অন্যজনের কাছে বিলিয়ে দিতে পারে না। না! সে কথা সত্য, তবে আমিও তো পেয়েছি। আজও অবধি কোনোদিন আমি শুনিনি কোনো ধর্মের বিধানেও নেই সন্তান তার মায়ের কাছে। না, 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 তুমি এ কথা বলো, এ কথা বলো না, এ কথা শোনার সঙ্গে সঙ্গে ঠিক আছে, রানী, এই রানী, সেটা দাও, সেটা দাও। আমার বুকটা জ্বলে যাচ্ছে, আমার বুকটা জ্বলে যাচ্ছে। রানী, আমাকে একটু জল খাওয়াতে পারবে? জল খাবেন? হ্যাঁ 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 ঠিক আছে, রানী। আমি নিয়ে আসছি জল। জল দাও, রানী, জল দাও। একই রানী, মহারাজ, জল প্রাণ করার পর আমার শরীরটা কেন ঝিমঝিম ঝিমঝিম করে উঠছে। আমার যে বড্ড ঘুম পেয়েছে। মহারাজ, জল খাওয়ার পর আপনার বড্ড ঘুম পাচ্ছে, সে পেতেই পারে। বৃদ্ধ যখন হয়েছেন আপনার ঘুম পেতেই পারে, কিন্তু আমার বিছানাটা আমি পাবো কিনা সেটা আমি জানতে চাই। এখানে একটা সই করুন। সই কিসের সই রানী? আপনি যে অনেক অসুস্থ হয়ে পড়েছেন মহারাজ, আপনার এই রাজ্য পরিচালনা কি করবে? আমাকেই তো করতে হবে। আর রানী, আমার বর্তমানে তুমি করবে রাজ্য পরিচালনা, আমি সই করে দিচ্ছি। রাজা, তুমি যে এখানে সই করলে, এখন এটা পড়ে দেখো কি আছে এখানে লেখা।
এই দলিলে লেখা আছে মাতৃ অপমানের শাস্তি হবে তাদের মৃত্যুদণ্ড। রানী, তুমি এসব কি করলে? আমার আপনে দুলালের মৃত্যুদণ্ড তুমি দমন করে নিলে। আমি জানি তুমি সহজে আর বিচার করতে পারবে না, কারণ তোমার সন্তান। আমি চাই সূক্ষ্ম বিচার, আর এই বিচার যদি তুমি সূক্ষ্ম না করো, ওই নগরে নগরে গিয়ে বলবো ধনপতি রাজা বিচার জানে না। না না রানী, তুমি এই কথা বলো না। আমি বিচার করব। রানী, তারা যে অন্যায় করেছে, তারা যে অপরাধ করেছে, সে অপরাধের বিচার তাদের হওয়া দরকার। তাই যে আমি তাদের বিচার করবো, আমি কঠিন বিচার করব। এই মুহূর্তে আমি রাখবো রক্ষীকে, আর রক্ষীর মাধ্যমে ধরে নিয়ে আসবো আপনে দুলালকে ধরে নিয়ে আসার পর তাদেরকে আমি নিজ হাতে বিচার করব। একে আসিস লক্ষ্মী। শোনো লক্ষ্মী, তুমি এই মুহূর্তে চলে যাবে অরণ্য জঙ্গলে। আপনে দুলালে যেদিকে গিয়েছে শিকার খেলতে, আমার আদেশে জানিয়ে তাদের হাতে পড়াবে সেই ফল বন্দি করে নিয়ে আসবে। আমি তাদেরকে বিচার করব। তাই করছি, যাবো না, তাই করছি। এবার চলো আমার বিশ্রামের প্রয়োজন। রক্ষী যখন গিয়েছে আপন দুলালকে ধরে নিয়ে আসার জন্য, আপন দুলালকে ধরে নিয়ে আসবে, আর তাদের মাতৃ অপমানের বিচার আমি করব। তুমি হুসতে হুসতে আমি পুরো রাজ্যটা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। একই আপন দুলাল, তোমরা এখানে শুয়ে আছো। মাতৃহারা দুটি ছেলে যে এখানে শুয়ে আছে। আপন আপন দুলাল, চলো উঠো। তোমাদের আব্বা আমাকে নিয়ে যেতে, রাজ দরবারে তোমাদেরকে নিয়ে যেতে আমাকে পাঠিয়েছে। চলো চলো। রায় প্রহরী, আমরা এমন কি অন্যায় করেছি যার জন্য পিতা আদেশ করেছে আমরা এই পণ্ডিতপুরী রাজপ্রাসাদে নিয়েছি? না বন্ধুরা, তোমাদেরকে শৈশব মানে তোমার আব্বা রাজ দরবারে নিয়ে যেতে আমাকে পাঠিয়েছে। বেশ, তাই যদি হয়ে থাকে রায় প্রহরী, শেষবারের মতো এই মুহূর্তে মাকে স্মরণ করুন।
আপন দুলাল, আমি যার ধৈর্য ধরতে পারছি না, তোমরা চলে এসো। হ্যালো, কাশেম, এই যে দৃশ্য আমি দেখতে পাচ্ছি, কেনই বা তোমার হাতের অস্ত্রখানা আমার পদ তুলে রাখিলে? একদিন রানীরা লক্ষ্মী তরবারি আমার হাতে তুলে দিয়ে বলেছিল, ভাই মীর কাসেম অসহায় মানুষকে তুমি রক্ষা করবে। আর যখন আমি তার প্রতিজ্ঞায় রক্ষা করতে পারলাম না, তাই তো আজ থেকে এই মীর কাসেমের প্রতিজ্ঞা আমার, আমি আর কোনোদিন অস্ত্র হাতে নেব না, আর আপনার গোলামিও করব না। বিদায় মহারাজ, বিদায়। কে আছিস? মীর কাসেমকে বন্দি করো। খামোশ
ছোট রানী এই বীর কাসেমকে বন্দি করবে এমন বীর এখনো এই ধর্মরাজ্যে পয়দা হয়নি হবে বলে আশা করেনি। গপ্পা! 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 মহারাজ আপনি কি হয়েছে মহারাজ কি হলো? কই কাউকে তো দেখতে পাচ্ছি না। কে 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 সবাই সবাই তো চলে গিয়েছে মনে হয়, কিন্তু তোমরা যাবে না? এখনো আছে। যাবে না? বুঝতে পেরেছি তোমরা দুজন যুগল প্রেমে করবে। হ্যাঁ! যাও 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 যাও, কোথায় যাবে তোমরা? কিন্তু কই কেউ নেই, কেউ নেই। ধনপতি রাজা কি পাগল হয়ে গেছে? পাগল? আমি পাগল? পাগল তো নয়, পাগলা গারদে যাবে দুদিন বাসে। পাগল! বুঝতে পেরেছি মন্ত্রী মশাই, মাথাটা একেবারে গিয়েছে। কে ডাকছো আমাকে? কে পিতা পিতা করে ডাকে? আপন? দুলাল? না, হয়তো হয়তো আমাকে স্বর্গ থেকে যেন কে হাত ছাড়ি দিয়ে ডাকছে। ওরে ওরে ধনপতি, ধন ভান্ডারে সবে শূন্য হয়ে গিয়েছে। তোর স্থানে নরকে নয়, তোর স্থান চলে আয় স্বর্গধামে। আমি যে স্পষ্ট দেখতে পাচ্ছি আমাকে পিতা পিতা বলে ডাকছে। আপন আরে দুলাল, আমি যাব তোমরা কোথায় যাবে? কেন আমি প্রাসাদেই থাকবো? আরে তোমরা কি দুজন কত সুন্দর এক সূত্রে গাথা। না না মহারাজ, হ্যাঁ? আমি আপনার সঙ্গে থেকে রাজ্য পরিচালনা করবো মহারাজ। এখানে আবার কি? এগুলি আমার কাছে সহ্য হচ্ছে না। সরে যা সব। আমার সবে জন্মান্না, সবে সন্না, সবে সন্না। মিথ্যে, সবে মিথ্যে। ধন জন যৌবন সব মিথ্যে। কি হলো মন্ত্রী মশাই? রানী, একে একে সব চলে গেল, শুধু আছে দুজনের পথের মূল কাটা আজ এই মুহূর্তে একবারে পানির মতো পরিষ্কার হয়ে গেল। এখন এখন শুধু তুমি আর আমি, আর কোথায়? কেউ নেই। আচ্ছা, আমরা এখন কোথায় আছি বলো তো? কেন আমরা মহলেই আছি? এই মহলটার নাম কি? এটা হচ্ছে ধর্মপুর রাজ দরবার। এই ধর্মপুর রাজ দরবারে একদিন আমাকে অপমান করেছিল। আজ এই ধর্মপুরের সিংহাসন শুধু তোমার।
কখনো না। কেন? আমি সাথে- যদি তোমার হতে পারি তো রাজসিংহাসন কেন হবে না? আহ, আমার শুধু রাজ সিংহাসনটা হলে আমার হয় না, তাহলে সঙ্গে তোমাকেও প্রয়োজন। আমি তো অবশ্যই আছি আর থাকবো। ঠিক আছে, আমি যে খুব ক্লান্ত হয়ে গেছি। শেষে তো তুমি আবার আমাকে ফেলে চলে যাবে না। কখনো না। ও গো পল্লী বালা, তুমি চলে যেও না। চাঁদিনী চাঁদিনী রাতে ব্যথা দিও না। জীবনে কোনোদিন তোমাকে আমি ব্যথা দেবো না। ও গো পল্লী বালা, ও গো পল্লী বালা, বোকা রাজাটার মতো আমিও যেন পাগল হয়ে যাচ্ছি তোমার না, না, তুমি পাগল হলে তো আমিও পাগল হয়ে যাবো। ঠিক আছে, তুমিও খুব ক্লান্ত, চলো। আপন দুলালকে হত্যা করবো, শিগগিরই চলো আপন দুলাল। গুরুদেব, হ্যালো, এবারের মতো আপনার মাকে শেষবারের মতো একটু প্রণাম করুন। আপন দুলাল, তোমরা তাই করো।
যেতে দিচ্ছি। তুমি ক্ষান্ত। একই শব্দ আমি শুনতে পাচ্ছি। তুমি কে? আমি ধর্ম। মানি না তোমার ধর্ম। আমি আমার কাজ চালিয়ে যাব। তুমি ক্ষান্ত। একই বারবার কে যে আমাকে বাধা দিচ্ছে? আমি বিবেক। আমি মানি না বিবেক কিসের বিবেক? তোমরা প্রস্তুত হও আপন দুলার। একই কে তুমি? পরিচয় দাও। আমি যা ধৈর্য ধরতে পারছি না, তুমি তোমার পরিচয় দাও। একই বন্ধু মীর কাসেম, তুমি অসময় এখানে কেন চলে এসেছো? তার পূর্বে বলো বন্ধু, কেন তুমি আজ আপনার দুলালকে হত্যা করবে? কারণ তুমি ছোট রানীকে কথা দিয়েছো আপনার দুলালকে হত্যা করে তাদের তাজা রক্ত নিয়ে ওই রাক্ষসীকে দেবে। হ্যাঁ, হ্যাঁ, আমি কি করবো বন্ধু? আচ্ছা বন্ধু, আমি যদি তোমাকে রক্ত দেই তাহলে আমার এই রক্তের বিনিময়ে তুমি কি আপনার দুলালকে মুক্ত করে দেবে? অবশ্যই আমি মুক্ত করে দেব, কিন্তু তুমি তোমার কথা ঠিক রাখতে হবে। হ্যাঁ বন্ধু। রক্ত দিতে হবে। বন্ধু আমি মুসলমান হয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আপনার দুলালকে মুক্ত করে দাও যত রক্তের প্রয়োজন এই মুসলিম যুবক সেনাপতি কাসেম বুক থেকে আস্তে আস্তে ঢেলে দেবে। শুধু তুমি একটি বার খুলে বলো তুমি আপনার দুলালকে মুক্ত করে দিয়েছো। বন্ধু, আমি তোমার কথাকে না রেখে পারি। আমি আপন দুলালকে মুক্ত করে দিয়েছি। আপন ওরে দুলাল আপন। মুক্ত। ওরে দুলাল, তোদের বাস্তবে আজ যে কলঙ্কের বছরা তোদের মাথায় পড়েছে তোদের প্রমাণ করতে হবে যাতে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আপন দুলালের গায়ে কোনো কলঙ্ক নেই। তাই যে তোদের বাস্তবে ওই জেলে ওখানে বাঁধা আছে দুটি ঘোড়া, ওই ঘোড়ায় চলে তোদের দুজন যেদিকে যায় তোরা চলে যা। না দাদা,
না বলেছিলে আমাকে রক্ত দেবে? হ্যাঁ বন্ধু, আমি যে মুসলমান, আমি তোমাকে কথা দিয়েছিলাম যত রক্তেরই প্রয়োজন আমি তোমাকে রক্ত দেব। এই তো বন্ধু, আমি তোমার সম্মুখে আমার ঘাড় বাড়িয়ে দিচ্ছি। তুমি আমাকে হত্যা করে ওই রাক্ষসীকে রক্ত দেবে। তাহলে তুমি প্রস্তুত হও বন্ধু, আমি এই মুহূর্তে তোমার শির কেটে আমি রক্ত দেব। জয় জয় জয়। একই আমার হরগকে আমার হাত হতে পড়ে গেল। তা হবে না বন্ধু, তা হতে পারে না। তুমি যে ছোট নাকি কথা দিয়েছো আপনার দুলালকে হত্যা করে তাদের তাজা রক্ত নেবে, তাই তো বন্ধুকে হত্যা করতে হলে আরো শক্ত হাতে অস্ত্র ধরতে হবে। ধরো খড়গ, হত্যা করো তুমি আমাকে। তুমি প্রস্তুত হও বন্ধু, আমি এখন শক্ত হাতে হাতিয়ার ধরব। জয় জয় জয়। আবার হর্গ পড়ে গেল কোন বন্ধু, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার হাত তর করে কেঁপে উঠে, আমার বাহু শক্তি কেন ভেঙে যায়। বন্ধু, আজ যদি তুমি আমাকে হত্যা না করো তাহলে তুমি রক্ত কোথায় পাবে? আমি রক্তর বন্ধু ব্যবস্থা করেছি। ভগবান আমাকে দুটি ছেলে দিয়েছে, একটি ছেলেকে হত্যা করে এই শয়তানিকে আমি রক্ত দেব। হ্যাঁ, তোমাকে আমি কিছু করতে পারবো না রে বন্ধু। তুমি আমার বাল্যকালের বন্ধু, দুই ভাই একসাথে স্কুলে লেখাপড়া করেছি। আমি তোমাকে কেবল ভাবে হত্যা করব। বেশ বন্ধু, আজ যখন তুমি মাকে হত্যা করতে পারলে না তাহলে আর এক মুহূর্ত আমি এখানে বিলম্ব করব না। এই মুহূর্তে ছুটে যাব আমি আপন দুলালের পিছনে পিছনে। আমার আপন দুলালকে আমি শক্তিশালী করে গড়ে তুলবো, একটা সংঘ তৈরি করবো। সে শক্ত সৈন্য নাম হবে আপন দুলালের সঙ্গ। সেই সঙ্গ নিয়ে আবার আমি ঝাঁপিয়ে পড়বো ওই ধর্মপুর রাজের প্রাসাদে। উদ্ধার করবো আপন দুলালের প্রীতি রাজত্ব, প্রমাণ করবো তাদের গায়ে কলঙ্ক আছে কিন্তু আপন দুলালের গায়ে কোনো কলঙ্ক নেই। বিদায় বন্ধু, বিদায় বিদায়। পানি ক্ষমতা দাও। দুলাল, তুমি আনন্দের দুলাল, একবার পানির পিপাসা আমরা শান্তি পেয়েছি। এই রাজপ্রাসাদ থেকে ফিরে এসেছি, কিন্তু ওই পিঠা আমাকে দিয়েছিল হত্যার আদেশ। আবার তোর পানির পিপাসা বলে দাও সেই জলের কথা। আমার যে পানি পিপাসা পাচ্ছে, আমি পানি খেতে গেছি দাদা। কাছে আনন্দের দুলাল, তুই আমার ছোট ভাই, কেমন করে হোক আমি তোকে পানি খাওয়াবো। তুই এখানে নিশ্চিত বস, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। দেখিস আমি না আসা পর্যন্ত তুই কোথাও যাস নি দুলাল। আমি আসছি ভাই। দাদা তুমি কোথায়? এখন আসছো না দাদা? আমাদের বুকটা পেরিয়েছে।
একই স্বপ্নে দেখতে পারো কে যেন আমার দাদাকে বাঘে পেয়ে দেখি না। রাজকার্য পরিচালনা আমার পক্ষে যে একা একা সম্ভব হচ্ছে না, তাই তো আমি আমার হাতিশালা থেকে একটি হাতি ছেড়ে দেব, আর সেই হাতিটাকে ধরে নিয়ে আসবে, তাকেই আমি আমার এই রাজসিংহাসনে বসাবো এবং তার গলায় বরমাল্য পরাবো। কোথায় প্রহরী? আদেশ করুন। যাও প্রহরী, হাতিশালা থেকে মস্ত বড় দেখে একটি হাতি ছেড়ে দাও। সেই হাতি যাকে ধরে নিয়ে আসবে সেই হবে এই রাজ্যের রাজা। বেশ, আমি তাই যাচ্ছি। প্রহরীকে পাঠিয়েছিলাম হাতিশালা থেকে একটি হাতি ছেড়ে দিতে, প্রহরীরও কোনো খবর নেই আর হাতিরও কোনো খবর নেই। তাহলে কি আমার হাতিশালার হাতি কাউকে খুঁজে পেল না? কোথায় ছিলাম, কোথায় এলাম জানি না, জানি না। আর কতকাল ঘুরবো? এখানে আমি কেমন করে এলাম? কে তুমি? আমি আপনাকে এনেছি, আপনি আসুন, বসুন এই সিংহাসনে, গ্রহণ করুন এই সিংহাসন। আজ থেকে এই সোনাপুর রাজ দরবারে আপনি হচ্ছেন রাজা আর আমি হচ্ছি আপনার রানী। এই ভালোবাসা তোমার যেন কি এই ভালো আপনাকে এখন থেকে এই রাজ্যের ভার খুব সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। সর্বনাশ? কিসের সর্বনাশ হয়েছে? আমাদের ঘোড়াশালা থেকে দুটি ঘোড়া চুরি হয়ে গেছে। চুরি হয়েছে? হ্যালো, আমি রাজ্য হতে না হতে পুরা সাল থেকে দুটি ঘোড়া চুরি হয়েছে। আর প্রহরী যেখানে যে অবস্থায় পাবে তাকে শৃঙ্খলিত করে রাজ দরবারে নিয়ে আসবে। আমি তাই যাচ্ছি। তুমি এক কাজ করো, এই জাহাজ ছাড়ার ব্যবস্থা করো। তাই দেখছি।
ভাই জাহাজ তো চলছে না। শোনো সদাগর, তোমার জাহাজ বালুচরে আটকা পড়ে আছে। তোমার জাহাজে যদি একটা নিরীহ বালক এনে বলি দিতে পারো, তাহলে তোমার জাহাজ জলমুক্ত হবে। কি ব্যাপার? আমার জাহাজ বালুচরে আটকা পড়ে গেছে। একটি নিরীহ বালক যদি এনে হত্যা করতে পারি, তাহলে নাকি আমার জাহাজ চরমুক্ত হবে। কাপ্তান, তাহলে তুমি এক কাজ করো, যেখানে পাও একজন নিরীহ বালককে এখানে নিয়ে আসো। আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। কি কাপ্তান, নিয়ে এসেছ? জি, বালক। এই বালকটিকে আমি খুঁজে বের করে নিয়ে এসেছি। বালক, তুমি কি জানো এখানে তোমাকে কেন আনা হয়েছে? আমি কিছুই জানি না। ও, তুমি কিচ্ছুই জান না। শোনা বালক, তোমাকে এখানে নিয়ে এসেছি। আমি এসেছিলাম বাণিজ্যে ফেরার পথে আমার জাহাজ বালুচর আটকা পড়েছে। দৈববাণী বলেছে তোমার মতো একজন নিরীহ বালককে হত্যা করতে পারলেই আমার জাহাজ চর মুক্ত হবে, কিন্তু আমি তোমাকে এখন হত্যা করব। ঠিক আছে, তুমি শুয়ে যাও, আমি তোমাকে হত্যা করব। বেশ, তাই করো। শোনো সদাগর, এই ছেলেটিকে তুমি হত্যা করো না। এই ছেলেটির স্পর্শ তোমার জাহাজ জলমুক্ত হবে। আর শোনো, এই ছেলেটি বড়ই ভাগ্যবান। ওকে তোমার বাড়িতে নিয়ে যাবে এবং তোমার একমাত্র কন্যা প্রমীলার সাথী বানিয়ে দেবে। একই আবারও দৈববাণী আমাকে শুনিয়েছে, এই ছেলেটি হাতে স্পর্শ করলে নাকি আমার জাহাজ চর মুক্ত হবে। আর বলেছে এই ছেলেটি বড় ভাগ্যবান, আমার প্রমীলার সাথে একই খেলার সাথী করে দেবে। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। কাপ্তান, চলো, আমার বাড়িতে যাওয়ার ব্যবস্থা করব। চলুন হুজুর, তাই চলুন। এসো ভালক, তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। এখনো ফিরে এলো না। আমি ফিরে এসেছি মা, তুমি কেমন আছো? তোমাকে রেখে গিয়ে আমি খুব সমস্যায় ছিলাম, কারণ আমি বাণিজ্যে গিয়ে আমার জাহাজ চরে আটকে পড়েছিল। তখন দৈববাণী এসে বলল একটি ছেলে, নিরীহ ছেলে এনে দিলে নাকি আমার জাহাজ চর মুক্ত হবে। তারপর এই তোমার ছেলেটিকে তোমার খেলার সাথী করে আমি নিয়ে এসেছি। তাই বাবা? দেখবে? হ্যাঁ, দেখবো। বেশ, আজ থেকে এই ছেলেটি হবে তোমার খেলার সাথী। তোমরা দুজন মিলে খেলো মা। আমি ফুল ফুটাচ্ছে তোমার বিয়ার আগে, আগে গো ফুল ফুটেছে আর তুই যা নাচন কুদন শুরু করেছিস। সবই বুঝেছি, কি বলে না এসেছি। আর সে যে আপন দুলালের কাহিনী জানে, সে কি কোনো শর্ত রেখেছে? হ্যাঁ, শর্ত রেখেছে। হ্যাঁ, শর্ত রেখেছে। কি শর্ত সখী? এখানে এখানে 7 দেশে 7 রাজা আসবে। 7 রাজা, 7 দেশে 7 রাজা আসবে। ও মা, কি বলে? 7 দেশে 7 রাজা? তারপর আর কি বলেছে? বলেছে আর বলেছে কাহিনী শেষ হলে, কাহিনী শুনে কেউ হাসতে পারবে না, কে হাসতে পারবে না, কেউ কাঁদতেও পারবে না, কে কাঁদতে পারবে না, কাহিনী শেষ না হওয়া পর্যন্ত। কাহিনী শেষ না হওয়া পর্যন্ত। ও মা, আরো শর্ত? কি বলছিস সখী? কাহিনী শেষ না হওয়া পর্যন্ত হাসতেও পারবে না, কাঁদতেও পারবে না, আবার কাহিনী শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে
সখী, আমি আমার প্রহরীকে বলে 7